আসসালামু আলাইকুম। আজ ৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা কোথায় আছেন? এখনও কাটেনি ধোঁয়াশা। ম্যাজিস্ট্রেট তাপসীর বিরুদ্ধে কথা বললেন মা নাসরিন জাহান। সাবেক আইজিপির বিরুদ্ধে ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর। এবার বিস্তারিত। ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার। তবে ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই। ইতালি ভিসা প্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০,০০০ ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। ২ মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠেছে ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। তবে শেখ হাসিনা এখন কোথায় আছেন এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে দেশের বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল 24কে জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। তার মা এখনও ভারতেই আছেন। কোটা প্রসঙ্গে জয় বলেন, মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে ৫% নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন তিনি। পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রাখেন জয়। সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি আরও বলেন, তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ। কেননা গত ১৫ বছরে হাসিনার কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। আগামী নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয় জানান, এ প্রসঙ্গে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি হবে তা নিয়ে বলতে পারছেন না তিনি। এদিকে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত বলেছে, খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর থেকে প্রায় ২ মাস হয়ে গেছে। পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। কিন্তু শেখ হাসিনা প্রায় ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে এবার কথা বলেছেন তার মা নাসরিন জাহান। তিনি বলেছেন, তাপসী তাবাসসুম উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছেন। এটা তার ঠিক হয়নি। এটা একটা বড় অপরাধ। সোমবার রাতে উর্মির মা নাসরিন জাহান গণমাধ্যমকে এসব কথা বলেন। নাসরিন জাহান বলেন, আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি। যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি? তিনি আরও বলেন,
উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না, তবে 2018 সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার 40তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে মাস্টার্স করেছে। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই, আমরা খুব সাধারণ জীবনযাপন করি। জানা গেছে তাপসী তাবাসসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ। এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন, তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। এছাড়া উর্মির মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে তিনি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি। এই ঘটনায় গত রোববার 6 অক্টোবর উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজধানীর যাত্রাবাড়ী ও নিউ মার্কেট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা 17 মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় 18 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এছাড়া বনানী থানার 2টি এবং কদমতলী থানার 1 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মোট 17 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 9 মামলায় মোট 48 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এদিকে আলাদা আলাদা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 24 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সূত্রে আরও জানা গেছে, যাত্রাবাড়ী থানায় করা ইমন গাজী নামের এক ব্যক্তি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড দেয়া হয় জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও ডাক্তার দীপুমণি, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে। পতিত স্বৈরাচারের কীটপতঙ্গ প্রশাসনের মধ্যে থাকলে তারা দেশকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এমন মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, মানবতা অবশ্যই রাখবেন, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকারী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীটপতঙ্গ যদি প্রশাসনের মধ্যে থাকে আপনাদেরকে প্রতি পদে পদে বাধা দেবে। তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে যারা ছিল অথবা যারা নিরপেক্ষ ছিল, তারা যে দলেরই সমর্থক হোক না কেন, এসব মেধাবী লোকদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। রিজভী বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন পুনরুত্থান মানে দেশ হবে এক ভয়ঙ্কর বধ্যভূমি। এই বধ্যভূমি যাতে তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। প্রশাসনে যাদের নতুন প্রমোশন হচ্ছে তাদের উদ্দেশ্যে রিজভী বলেন, প্রশাসনে যাদের নতুন প্রমোশন হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী প্রশাসন জনগণের টাকা লুট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা বঞ্চিত ছিলেন, আমাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছিল বিরোধী দলের লোক হিসেবে। এখন আপনারা যদি মনে করেন এতদিন বঞ্চিত ছিলাম, এখন ভাগ বাটোয়ারা করে সেটি পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে। রিজভী আরও বলেন, সজীব অজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফান্ড ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয়। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 15.5 বছরে জমানো জঞ্জাল রাতারাতি শৃঙ্খলায় আনা সম্ভব নয়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। তাদের এজন্য বেগও পেতে হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছেন, কিন্তু জনগণের প্রত্যাশা তো অনেক বেশি। আমরাও হয়তো একটু বেশি প্রত্যাশা রাখি, তবে সার্বিকভাবে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে আমরা। সোমবার রাতে ঢাকা পোস্টকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, ডালে ডালে যদি পেঁচা বসে থাকে তাহলে ময়না পাখি বসার জায়গা কোথায়? সেই পেঁচা সরানোর সুযোগ তো দিতে হবে। পতিত আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী দলকানা কর্মকর্তাদের সরানো না গেলে ছাত্র জনতার বিপ্লবের সুফল পাওয়া থেকে বঞ্চিত হবে জনগণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে গত 5 আগস্ট। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের 3 দিনের মাথায় দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আজ 2 মাস পূর্ণ হয়েছে ইউনূস সরকারের। 2 মাসে নানান কাজে অসঙ্গতির কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল চাওয়া পাওয়া ও প্রত্যাশার ডালি খুলে বসেছে। অনেকে রাতারাতি অনেক কিছুরই হিসাব মেলাতে চাইছেন। তবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 2 মাস পূর্তিতে জামায়াত আমির প্রতিক্রিয়া জানান সাবধানী ও কৌশলী হয়ে। তাতে সরকারকে যেমন সমর্থন করেছেন, তেমনি জনগণের প্রত্যাশা ও চাপ বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়েছেন সরকারকে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মানুষ শতভাগ পারফেক্ট নয়, আমিও না, আপনিও না। মানুষ মাত্রই ভুল ভ্রান্তি থাকতে পারে। এটা পার্সোনালি থাকে, কালেকটিভলি থাকে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সক্ষমতা ও আন্তরিকতার জায়গা থেকে শতভাগ চেষ্টা করছেন বলেই আমরা আশা করছি। তিনি বলেন, 15.5 বছরের জমানো জঞ্জাল তো, এগুলো শৃঙ্খলায় আনতে তাদের সময় দিতে হবে। তাদেরও বেগ পেতে হচ্ছে। তারা তো তাদের মতো করার চেষ্টা করছেন, কিন্তু জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমরাও হয়তো একটু বেশি প্রত্যাশা রাখি, কিন্তু জনগণের সব প্রত্যাশা একটা নির্বাচিত সরকারও পূরণ করতে পারে না, সেটা ফেয়ার গভর্নমেন্ট হলেও। তবে আনফেয়ার হলে তো কথাই নেই। সার্বিক সংস্কার প্রশ্নে ডাক্তার শফিক বলেন, আমরা সরকারকে অবশ্যই পরামর্শ দিয়েছি। আমরা তো আশা রাখি সরকার সেগুলো আমলে নিয়ে কাজ করবে। শুধু জামায়াত ইসলামী নয়, সব দলই পরামর্শ দিয়েছে। বিএনপি তো ওপেনলি কথা বলেছে। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। অন্তত স্বৈরাচারে যারা সহযোগী ছিলেন, মানুষের উপর জুলুম অত্যাচারের অংশীদার ছিলেন, মানুষের সম্পদ আমানত যারা নষ্ট করেছেন, বেহাত করেছেন, নিজেরা নিজেদের সম্পদকে কপাল বানিয়েছেন দুর্নীতির মাধ্যমে, নৈতিকভাবে তারা সার্ভিসে থাকার অধিকার নিজেরাই হারিয়ে ফেলেছেন, সেরকম জায়গায় অবশ্যই হাত দিতে হবে। হাত না দিলে কেমনে হবে? এতে কে খ্যাপলো আর কে খ্যাপলো না, এটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমাদের হোয়াটসঅ্যাপে বা মোবাইলের মেসেঞ্জারে মেসেজ আসে, প্রতিদিন বেতন পাবেন 1115 টাকা। এই ধরনের মেসেজের সঙ্গে এটিও দেয়া থাকে যে এই 1115 টাকা আয় করার জন্য আপনাকে অনলাইনে এই কাজ করতে হবে, এই তথ্য দিতে হবে, এই লিঙ্কে যেতে হবে। আপনি যদি কোনো যাচাই বাছাই ছাড়াই এই লিঙ্কে ক্লিক করেন, তাহলে হয়তো ফাঁদে পড়ে যেতে পারেন। সুস্পষ্টভাবেই আমি বলছি যে এই ধরনের কোনো মেসেজ আসা মানেই একটা প্রতারণার ক্ষেত্র তৈরি হওয়া। সুতরাং এগুলোকে আমাদের পরিহার করা উচিত। অবশ্যই অনলাইন বিজনেস বা অনলাইনে ইনকাম করতে হলে তার সুনির্দিষ্ট অনেকগুলো সাইট আছে। সেই বিষয়ে অনেকগুলো ইউটিউব ভিডিও আপনি ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন। এগুলো দেখে তারপরে জেনে বুঝে আপনি অনলাইনে উপার্জনের পথে পা বাড়াতে পারেন। ভালো থাকবেন এবং সবসময়ই ডিজিটাল প্রতারণার বিষয়ে সতর্ক থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানের বিভিন্ন অভিযোগে কারাবন্দী নেতা ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পাঞ্জাব রাজ্যের রাজ্য সরকার। আগামী 10 দিন অর্থাৎ 18 অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা। সোমবার পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে কারাবন্দী ইমরান খানের সঙ্গে 8 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের লোকজন এবং আইনজীবীরা দেখা করতে পারবেন না। সার্বিক নিরাপত্তার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ গত আগস্ট মাস থেকে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন করছে।
এদিকে আগামী 15 ও 16 অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ জোট ও আন্তঃসরকার সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসসিওর এবারের সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান। গত রোববার পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, পিটিআইয়ের কর্মী সমর্থকরা এসসিও সম্মেলনকে ঘিরে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করছে এবং সম্মেলন নির্বিঘ্ন করতে হলে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার পরের দিনই এই বিবৃতি জারি করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন রাজ্য সরকার। পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যদের অনাস্থা ভোটে 2022 সালের ক্ষমতা হারানোর পর 2023 সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন ইমরান খান। বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই আদেশের বিরুদ্ধে আদালতের আপিল করবেন দলটির আইনজীবীরা। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।